নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। ১৩ বছর পর অবশেষে কলকাতায় আসছেন এআর রহমান। ১৩ বছর পর এই শহরে ১১ই এপ্রিল তার সঙ্গে সুরের সফরে সঙ্গী হওয়ার অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা। এর আগে ১১ই জানুয়ারি কলকাতার বুকে তার লাইভ কনসার্ট হওয়ার কথা ছিল, তবে তার সময়ে স্থগিত করা হয়, যা অবশেষে আগামী এপ্রিল মাসে আয়োজিত হতে চলেছে। ইতিমধ্যে শোয়ের টিকিট কাটতে শুরু করেছেন অনুরাগীরা। শোনা যাচ্ছে অনলাইনে এই শোয়ের টিকিট কাটা শুরু হয়েছে ইতিমধ্যেই। টিকিটের সর্বনিম্ন মূল্য ২,৯৯৯ টাকা। এছাড়াও বিভিন্ন মূল্যের বিভিন্ন জোনের টিকিট মূল্য হিসেবে নাকি বরাদ্দ হয়েছে যথাক্রমে ৩,৯৯৯ টাকা থেকে ১৯,৯৯৯ টাকা পর্যন্ত। অনুষ্ঠানে শিল্পীর নিরাপত্তায় কোনো খামতি রাখা হবে না বলেই জানা যাচ্ছে। ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো অ্যাপে মিলছে এই কনসার্টের টিকিট। ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলে বিতর্কে জড়ানোর পর এবার কলকাতায় লাইভ কনসার্টে আসছেন অস্কার জয়ী সুরকার এআর রহমান। চলতি সপ্তাহে অরিজিৎ সিং এর সঙ্গে দেখা করার জন্য মুম্বাই থেকে মুর্শিদাবাদে ছুটে আসেন আমির খান। সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা ৩ দিন বহরমপুরের একটি বিলাসবহুল হোটেলে ছিলেন তিনি। রাত দুপুরে কখনো গায়কের বাড়ির ছাদে ঘুড়ি উড়িয়েছেন, আবার কখনো ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন অরিজিতের স্টুডিওয়ে। জিয়াগঞ্জে আমির আপ্যায়নের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই মাথা চাড়া দিল বিতর্ক। আমির অরিজিতের বিরুদ্ধে গভীর রাতে বেআইনি সরকারি কলেজে ঢোকার অভিযোগ উঠছে, যা নিয়ে স্থানীয়দের একাংশের মধ্যে রয়েছে ক্ষোভ। সংশ্লিষ্ট ঘটনায় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন জিয়াগঞ্জের সরকারি কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী। রানীধন্যা কুমারী কলেজের অধ্যক্ষ অজয়বাবু নিজস্ব ফেসবুকের পাতায় দুটো ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তিনি অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাত ১টার পর গোটা ১০ মোটরসাইকেল সহ অরিজিৎ সিং এবং আমির খান কলেজে প্রবেশ করেন এবং সেখানে খেলাধুলোর পাশাপাশি শুটিংও করেন। প্রায় ১ ঘন্টা ২০ মিনিট সদল বলে সেখানে কাটানোর পর রাত্রি ২:২৫ নাগাদ অরিজিৎ এবং আমির সেখান থেকে বেরিয়ে যান বলে অভিযোগ করেন ওই অধ্যক্ষ। জানা যায় কলেজের সিসিটিভি ফুটেজে এই সমস্ত কর্মকাণ্ড ধরা পড়েছে। জানা যায় অরিজিৎ সিং এবং আমির খানের বিরুদ্ধে অভিযোগ তোলার পরই অজয়বাবুর উপর বিভিন্ন মহল থেকে চাপ এবং অনুরোধ দুটোই আসতে থাকে ওই পোস্ট সরিয়ে নেওয়ার জন্য। অবশেষে চাপের মুখে নতি স্বীকার করেই নাকি ভিডিও ফুটেজ দুটি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিতে বাধ্য হয়েছেন ওই সরকারি কলেজের অধ্যক্ষ। জানুয়ারি মাসের গোড়া থেকে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট ভাইরাল হয় যেখানে দাবি করা হয়েছে দিল্লি থেকে আচমকাই শয়ে শয়ে শিশু, কিশোর কিশোরী, এমনকি তরুণ তরুণীরা কর্পূরের মতো উবে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এহেন খবরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে রাজধানীতে। এরপরেই নড়ে চড়ে বসে দিল্লি পুলিশ। সোশ্যাল মিডিয়ায় যাবতীয় পোস্ট নথি ঘেঁটে তথ্য পাওয়া যায়, তাতে সমূহ পুলিশ প্রশাসনের হতবাক হওয়ার জোগাড়। মর্দানি 3 এর সঙ্গে সাদৃশ্য খুঁজে পাওয়ার দাবি করা হয়েছে এহেন কর্মকাণ্ড আদতে এক সিনেমার প্রচারের জন্য। গত 10ই জানুয়ারি যশরাজ ফিল্মসের তরফে মর্দানি 3 এর প্রথম প্রচার ঝলক প্রকাশ্যে আনা হয়। তারপর থেকেই প্রথমে মুম্বাই এবং তার কিছুদিনের মধ্যে দিল্লিতে শয়ে শয়ে মানুষ উধাও হয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়ে দ্রুত এবং গোটা বিষয়টাই টাকা দিয়ে করানো হয়েছে বলে দাবি। এরপর দিল্লি পুলিশের তরফে আমজনতাকে সতর্ক করে একটি বিবৃতি জানানো হয়, কেউ যেন আতঙ্কিত হবেন না। পাশাপাশি নাম উল্লেখ না করেই সিনেমা নির্মাতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ব্যবসার লোভে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়ানো একদম বরদাস্ত করা হবে না। যে বা যারা এহেন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে অবিলম্বে করা আইনি পদক্ষেপ করা হবে। সম্প্রতি এমন ঘটনাই নাড়িয়ে দিয়েছে দিল্লি পুলিশ প্রশাসনকে। চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতিবার শারীরিক নির্যাতন ও যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়েছিল বেহালা থানায়। সেই অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শৌমিক অধিকারীকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয় শৌমিককে, যদিও আদালতে পেশ করার আগেই শৌমিকের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগও। শুক্রবার সরকারি তরফে আইনজীবী জানান, নির্যাতিতা তরুণী দিনের পর দিন ওই বাড়িতে আটকে রেখে শুধু যৌন হেনস্থাই নয়, ধর্ষণও করা হয়েছে। বাধা দেওয়ার চেষ্টা করলে বেধড়ক মারধর করা হতো নির্যাতিতাকে। সরকারি তরফের আইনজীবী জানান, অভিযুক্ত ইনফ্লুয়েন্সার ওই তরুণীকে বাড়িতে আটকে রেখে দিনের পর দিন অত্যাচার করেছে। শুধু তাই নয়, ওই তরুণীর সারা শরীরে মিলেছে একাধিক ক্ষতচিহ্ন, রয়েছে চোখের তলায় কালশিটে দাগ। নির্যাতিতাকে একাধিকবার ধর্ষণ করা হয়।
আদালতে গোপন জবানবন্দি দিতে রাজি হয়েছেন ওই তরুণী। জামিনের আবেদন খারিজ করে শমিককে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। ফারহা খানের এই ছবির প্রসঙ্গ উঠলেই শাহরুখের গ্র্যান্ড এন্ট্রির কথা মনে পড়ে যায়। রেল স্টেশনে প্ল্যাটফর্ম ধরে শাহরুখের সেই রাজার হালে হেঁটে আসা আজও ঝড় তোলে তার অনুরাগীদের মনে। আর সেই ছবি নাকি এবার সিকুয়েল আকারে আসছে পর্দায়। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে 2004 সালে मैं हूं নার সিকুয়েল ফের পর্দায় নিয়ে আসছেন পরিচালক ফারহা খান। শুধু তাই নয়, এই ছবিতে দর্শকের জন্য থাকবে বড় চমক। এই ছবির সিকুয়েলে নাকি দ্বৈত ভূমিকায় দেখা যাবে শাহরুখকে, যা দর্শকের জন্য বড় এক চমক। ইতিমধ্যেই নাকি ছবির চিত্রনাট্য নির্মাণের কাজ শুরু করেছেন ফারহা। এবার পর্দায় আসছে 2004 সালে মুক্তিপ্রাপ্ত मैं हूं না ছবির সিকুয়েল। 2026 সালের শেষে অথবা 2027 সালের শুরুর দিকেই এই ছবির শুটিং শুরু হবে, যদিও নির্মাতাদের তরফে এই নিয়ে খুব বেশি কিছু খোলসা করা হয়নি। দুদর্শকের দাম্পত্যে ভাঙন, মাতৃবিয়োগ, যাবতীয় ঝড়ঝাপটার পর নীলাঞ্জনা এখন ব্যক্তিগত জীবনে অনেকটাই থিত। দুই মেয়ে সারা এবং জারাকে আঁকড়ে জীবনে নতুন ইনিংস শুরু করেছেন। নিজের মতো করে প্রযোজনার কাজও সামলাচ্ছেন। শুক্রবার গভীর রাতে কৃতজ্ঞ চিত্তে সোশ্যাল মিডিয়ায় এক অধ্যায় সমাপ্তির কথা উল্লেখ করেছেন নীলাঞ্জনা শর্মা। আর তাতেই যিশু সেনগুপ্তের সঙ্গে পাকাপাকি আইনি বিচ্ছেদের জল্পনা উস্কে গিয়েছে। যদিও পোস্টে সরাসরি ডিভোর্সের কথা উল্লেখ করেননি নীলাঞ্জনা শর্মা, তবে একাংশের অনুমান এবার সম্ভবত চিরতরের জন্য আইনিভাবে যিশুর সঙ্গে সম্পর্কের ইতি টানলেন তিনি। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।